ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়কগুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা তুমি লেখো ভিডিওতে, পাঁচজন সমন্বয়ককে যে আমনার জন্য দেশের অবস্থা দেয়। হ্যাঁ, আমি কি করলাম, ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়কে এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না, জানতো তো অবশ্যই। আমার এটা বিশ্বাস হচ্ছিল না যে মানে আল্লাহ এইভাবে ম্যাজিক দেখাইতে পারেন। আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে শোনেন তারা নিশ্চয়ই জানেন যে অনেকবার এই কথাটা বলেছে যে শেখ হাসিনার বিদায়টা স্বাভাবিক কোনো ঘটনা হবে না, অস্বাভাবিক ভাবেই সে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন, যারা প্লে করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও এটি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ডিবি প্রধান হারুনের চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়েছে। তার সেই কল রেকর্ডে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে যেই শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করেছে পুলিশ বাহিনী, কেন, কার নির্দেশে গুলি করা হয়েছে, সে সমস্ত বিষয় স্পষ্টভাবে কথা বলেছে সেই কল রেকর্ডে দেখা যায়। ডিবি হারুন সমস্ত থলের বিড়াল তিনি প্রকাশ করে দিয়েছে, সামনে এনে দিয়েছে সেই কল রেকর্ডের মাধ্যমে, এবং সব গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। ডিবি হারুন কেন সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে আটকে রেখেছিল, কার নির্দেশে, কে বলেছিল, সে সমস্ত বিষয়েও কিন্তু ডিবি হারুন কথা বলেছে। ডিবি হারুনের সেই চাঞ্চল্যকর কল রেকর্ডটি আমরা শুনবো, তারপরে কথা বলবো। ডিবি হারুনের ফাঁস হওয়া এই কল রেকর্ডটি শুনলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন আসলে মূল নাটের গরু আসলে কে ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডিবি হারুনের ভাইরাল হওয়া, ফাঁস হওয়া সেই কল রেকর্ড আমরা শুনবো এই পর্যায়ে, তারপরে কথা বলবো। না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে হালি বেরিয়ে আসছি যে চিন্তা করলাম যে ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতি ও সিলাই গিয়ে আমরা একটা বিয়ে মারলো, শর্ট করলো, বলে না? এখন তো কোনো ইয়ে নাই, এখন সব ইয়ে হয়ে গেছে, টাকা। আমার এখানে আল্লাহর রহমতে সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমার আমি এর কিছুই জানি না। না, আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্টি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন? এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়কগুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই, সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা তুমি লেখো ভিডিওতে, পাঁচজন সমন্বয়ককে যে আমনার জন্য দেশের অবস্থা দেয়। হ্যাঁ, আমি কি করলাম, ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়কে এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি ধরার সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না, জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, না, তুমি গ্যারান্টি লিখে দিও, এই সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও, অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদের পিটাইছে করতো। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি, অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে, বলো না, গায়ে হাত দিছে এটা বলে মারছে, কখনো কি নুরু বলছে হারুন মারছে?
না, এটা প্রশ্নই আসে না, তুমি তো আমার চিনো। হ্যাঁ, কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু। আমি বলছি আপনি ধরেন, যান, অসুবিধা নেই। টাকা আমি তার তো দাল্লা বাবা দেখা হয়েছে। আমি কইছি আপনি ধরেন পারলে যান। টাকা নিলে তো তোমার দিয়ে তাই তোমার কাছে দিছে, তাই না? আমার বালের লোক দেখা হয়েছে আমার আল্লাহ বেটা আমার কাছে দিছে, আমি তো নিয়ে আপনার দিছি। সেটা তো অন্য বিষয়ের কথা, ওর লোক আমার কোনো কথা হয়েছে না, ওর সাথে কথা হয় না। একটা কথা মনে রাখতো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, ঠিক আছে? পারলে ঠিক আছে। আচ্ছা ভাই, দিছি, আপনি কেটে দিছেন। ও না, তাহলে আমি দেখলাম যে ইংরেজি কেটে দিলাম। অফিসে আছেন? আমার ওই যে আর্মি ব্যাগ গভর্নমেন্ট হবে তো। জি ভাই, উল্টা পাল্টা কয়, মানুষ উল্টা পাল্টা কয়। কি কয়? কয় তো আপনারা কি ধরবো বলে লোকেশন খুঁজতেছে, এই সেই দুনিয়ার কিছু করলে। আমি কিছু কই, আমি তো এর অনলাইনেই পাইলাম। আমি তো অফিসে, আমি তো কইছি আমি তো এর অনলাইনেই পাইলাম। কই কয় কি যে কই হেরে তো আমরা পাইতেছি না। আমি কিছু আমি তো এর অনলাইনেই পাইছি। এয়ার কমান্ডার রাফিও কইতেছে। রাফিউ, এয়ার কমান্ডার রাফিউ, ডিজিএফআই ডাইরেক্টর, এই কইতেছে। হ্যাঁ, আমার ফোন দিস তো, ফোন দিয়ে কইলো যে কই এর লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি কিছু, আমি লোকেশন কেমনে দিব? আমি তো নিজেই দুবাই। ঠিক আছে, তুমি মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বললো আমাদের কথা যে আমরা তো সরকারের দাস, তাই না? আপনারা না, সবাই তো সরকারের দাস। সরকারি যারা চাকরি করছেন, সরকারের বাইরে যাওয়ার কি সুযোগ আছে? সেটা তো ঠিক আছে, এখন তো আমরা রেডি করতেছি না, এই টাকা করতেছি না। কিন্তু লাভ কি ভাইয়া, লাভ কি? পুলিশের থানায় আগুন ধরায় দিচ্ছে, তাইলে আর কি ডিউটি করে পুলিশের কি লাভ হইলো? ওইটা কি করবা, মানে এটা তো মানে যুগে যুগে হবে এরকম, তাই না? থানায় আগুন ধরায় দিতেছে, ডিসিরা সব পালায় রয়েছে। 2-3 জন ডিসির সাথে কথা হইলো ডিবির, আমরা তো ভাই পালায় রয়েছি, গাড়ি পুরাই দিছে আমাদের। না ঠিক আছে, তুমি তো মানে ওই মানে আসো খোঁজ খবরটা কেমন জানাই। আমার তো জীবনটা শেষ করে দিছেন আপনি ভাইয়া। তুমি আমার লোক দেখা করেছো না, তুমি যখন আসো আমার লেট শোতে দেখা করেছো না আমার লোক? করছি ভাইয়া, কিন্তু আমার তো মান সম্মান সব শেষ। মানুষজন তো তুমি যে আমার দেখা করে আইলা, তুমি গেলা কেন দুবাই? তুমি কি তোমার আমি খুশি কিছু তোমার? আমার এটা বিশ্বাস হচ্ছিল না যে মানে আল্লাহ এইভাবে ম্যাজিক দেখাইতে পারেন। আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে শোনেন তারা নিশ্চয়ই জানেন যে অনেকবার এই কথাটা বলেছে যে শেখ হাসিনার বিদায়টা স্বাভাবিক কোনো ঘটনা হবে না, অস্বাভাবিক ভাবেই সে যাবে, এবং ঘুম থেকে উঠে শুনবেন সে নাই। তাই হলো। দেখেন, আমার মনে হয় পুরো পৃথিবীর ভেতরে সবচাইতে প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার আশপাশের লোকগুলি দেখেন, এই যে পলক, তারপরে ওই যে আরাফাত, 2 দিন আগেও বললো তাদের নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ডে যদি 1000 গুলি চলে, তারপরে 5 বছর তারা নাকি টানা গুলি চালাইতে পারবে, আরো কত কিছু। ধরাকে সরাজ্ঞান করে নাই। আমার এই ভিডিও, এই ইউটিউব, এই ফেসবুক, এগুলোতে অনেকবার শুনতে হয়েছে দেশে আয়। কার দেশে এখন কে যায় রে ভাই? চোরের মতো পালাই গেছিস, চোর। আমরা মানে অনেক রাগ ছিল, ক্ষোভ ছিল, আমার সাথে অনেক অন্যায় হয়েছে। আমি কোনোদিন পলিটিক্স করি নাই। আমার পরিবারের সাথে যাদের সম্পৃক্ততা আছে, এই 2001 সালে মিছিল টিছিল করতাম, এরকমই। কিন্তু কোনদিন কোনো দলের সাথে আমার নাম, আমি কোনো পলিটিক্স কোনোদিনও করিনি। আমার পরিচিত যার যত মানুষ আছে জিজ্ঞেস করেন গিয়া, কখনো করিনি। তারপরে এখানে এসে ইসকন নিয়ে নিউজ করার কারণে আওয়ামী লীগের লোকজন পোস্ট করে, এই করে ফেলবে, ওই করে ফেলবে। তো আল্লাহ এত অধ্যত্তপনা সহ্য করে না। শেখ হাসিনা যখন দেশ থেকে বের হয়ে যায়, তার আগের মুহূর্তেও পুলিশের কমিশনারের বক্তব্য শুনেন। শেখ এই যে ওই একটা আছে নাকি আতিকা নাকি ছাত্রলীগের, সে নাকি 7 মিনিটের মধ্যে নাকি পরের দিন সে মাঠ খালি করে ফেলবে। যেদিন এই হাসিনা যেদিন পলানোর আগের রাতটাতে কি অবস্থা, সব ওদের ফেসবুক পেজ টেজ গুলো ভয়ঙ্কর রকমের কালকে বিশাল ঘটনা, মানে একটা আতঙ্ক তৈরি করতে চাইছে। এটা কেন চাইছে? কারণ শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে মানে বলেছে যে তোমরা এইভাবে করবা, কালকে খুব করে ওদেরকে মাঠ থেকে সরাইতে হবে। কিন্তু
খেলাটা তো এত সহজ না, এটা শেখ হাসিনা বুঝতে পারে না। এই গেম, এই প্ল্যান, কত জায়গা থেকে যে কত কিছু যে মানে করে তারপরে গিয়েছে, সেটা শেখ হাসিনা বুঝতে পারেনি। শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে, তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি। তারা মনে করেছে যে হেফাজতের রাতে এত মানুষে মারা ফেললাম, বিএনপির এত মানুষের গুম করে ফেললাম, কত ঘটনায় কত কিছু করলাম, ছাত্র আন্দোলনে পোলাপান্ডে পেটায়া করে দিলাম, তারপরে সে আগের কোটা সংস্কার আন্দোলনে সেইখানেও পিটায়া পোলাপানে হাত পা ভেঙে ফেলাম, হাত দূর দিয়ে পেটাইলাম, কিছুই তো হয় নাই। এবার মনে করেছিল কি হবে, মাঠটা একদম খালি করে ফেলবে। আওয়ামী লীগ, তোমাদের আম্মু তোমাদেরকে একটু বলেও মানে সিগন্যালটাও দেয় নাই যে অবস্থা কিন্তু খারাপ, সবাই যে যার মতো পারো ভেঙে যাও, সেই সুযোগটাও দেয় নাই। নিজে ঠিকই নিজের আত্মীয় স্বজন আর কাছের কয়েকজন নিয়ে তারপরে ভেঙে গিয়েছে, তোমাদেরকে বলেও নাই। এখন অনেকে ফেসবুকে পোস্ট করছে এখন দেশ স্বাধীন হলো, কয়েকদিন 2 দিন আগেও আওয়ামী লীগের নেতার ছবি দিয়া তারপরে লিখতো আমার অভিভাবক, আগের পোস্ট সব ডিলেট। এই তো হচ্ছে অবস্থা না? এটা তো আগেই বলতাম, অনেকবার বলেছি যে তোমাদের আম্মুরা তো বাইরে টাকা পয়সা কামাচ্ছে, সেকেন্ড হোম আছে সবারই, এরা তো গিয়ে আরামে খাবে ওইখানে। তোরা ফকিন্নির বাচ্চা, তোদের অবস্থাটা কি হবে? পাসপোর্ট আছে, বাপের নামও তো বাবলু লেখা রয়েছে, বালবুলু, এখন তো পাসপোর্টও নাই। তোর ওই ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে, এর মধ্যে গণধোলাই খায় মারা যাবে। কয় জায়গায় গণধোলাই, কিছুক্ষণ আগে দেখলাম গোলাম রাব্বানিরে গণধোলাই দেওয়া চিটপটাং করে দিয়েছে। এই গোলাম রাব্বানি আমার সাথে টক শোতে, মনে আছে না আপনাদের? আমার সাথে টক শোতে বলে দেশে আসেন, পারলে দেশে আসেন। হ্যাঁ, দেশে গেলে গোলাম রাব্বানি তুমি কি করবা আমারে? এই যে আওয়ামী লীগের লোকজনগুলি, এই যে এরকম এত কিছু করার দরকার ছিল না তো, কিসের জন্য? এখন ফারজানা রূপা, মিথিলা ফারজানা, তারপরে নাইমুল ইসলাম খান, আপনারা ইউটিউব চ্যানেল খোলেন। ইউটিউব চ্যানেল কেমনে খুলতে হয় আমার একটু ফোন দিয়েন, আমি শিখাই দেবো কেমনে চ্যানেল খুলে আবার মনিটাইজেশন করতে হয়। আমি লিঙ্ক দিয়ে দিব, আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে তারপরে করবা। হ্যাঁ, ইউটিউবে ভিডিও বানাবো, তোমাদের ভিডিও আমরা এই যে আমার এখন ধরেন কাল পরশু হয়তো আমার 3 মিলিয়ন হবে, তো আমার যে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার তো টিভি কিছু না, আমি তো রাজাকার আরেক হয়েছে ইউটিউবার, আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক। তো এখন আপনাদেরকে ইউটিউবার হইতে হবে। ইউটিউব কেমনে খুলতে আমি সব শিখাই দেবো। হ্যাঁ, বহুত জ্বালাইছেন। এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি। হ্যাঁ, কিছু সুশীল গজাইছে এখন। সেই সুশীলদের এই যে গণভবনে যে হইলো, তারপরে সংসদের ভেতরে পোলাপান গিয়া বসা, সেখানে সিগারেট খাইছে, এটা খুব তাদের নাকি গায়ে লাগছে। শুনেন সুশীল বাবুরা, আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায়, এরা দেশ স্বাধীন করে নাই। হ্যাঁ, তাদের মতো বালের সুশীলের জন্য এই গত 15 বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে। আপনারা কি বালটা ফালাইছেন? এই সুশীল মারাইতে আসছেন এখানে। এই যে ছেলেগুলো গণভবনে যায় এই যে এগুলি করছে না, এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই। হ্যাঁ, যা করেছে মজা করেছে সেটা, কিন্তু এটা করার দরকার ছিল। কেন ছিল জানেন? এখন আর ওই মনসুর আহমেদ, ওই তাজউদ্দিনের মেয়ে, ওনাদের মতো বই লিখতে হবে না। এইটাই এখন বই, এটা ইতিহাস হয়ে থাকলো। বই লিখলে তো বিশ্বাস করেন না। শেখ মুজিবের যে 570 দিয়ে করছিল, 2 দিন লাশ পড়েছিল, তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় না। অনেক মানুষ এখন বঙ্গবল্টু বলে, তো এটা যে বিশ্বাস হয় না, এবার একটা বিশ্বাস মানে চোখে দেখলে ভিজুয়াল তো, সো এটা মনে থাকবে। এটা 50 বছর 100 বছর পরেও এটা থাকবে যে 2024 সালে সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে করছিল, তার ব্রাটা ধরে পোলাপান টানাটানি করছিল। এটাই ইতিহাস, লেখার দরকার নাই, একদম চোখে হাতে নাতে প্রমাণ যে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিয়েছে, মানে কিভাবে পালিয়ে গিয়েছে, তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে ফান করেছে, এটা ইতিহাস। আর যেই পোলাপানগুলো এই রাস্তায় জীবন দিয়েছে, তাদের আবেগ, অনুভূতি, রং, তামাশা সবকিছুকে মূল্য দিতে হবে। আপনাদের মধ্যে বালের সুশীল আমার দরকার নেই। সংসদে গিয়ে সিগারেট খাইছে দেখে এই জন্য খুব গায়ে লাগে না? তুই কই ছিলি রে বালের সুশীল? এতদিন কোথায় ছিলি? তোর মতো সুশীল 15 বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে। তোর প্রতিবাদ আছে কোনো জায়গায়? এখন সুশীলগিরি মারাইতে আসছো না? সংসদে একজন সিগারেট খাইছে তো কি হয়েছে? সংসদে গাঁজা মদ সব খাইতে পারবে, কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে। 300 টাকার নর্তকী, রাতের রানী, খাট যোদ্ধা মমতাজ এই সংসদে গান গেয়েছে। তার চাইতে সিগারেট খাওয়া খারাপ? তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ?
চেয়ারের উপরে পা তুলছে, তো সমস্যা কি? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত 10 বছরে, 15 বছরে। সংসদের কয়টা চেয়ার ভেঙেছে? কয় টাকা লাগবে এগুলি মেরামত করতে? এই সংসদ পুরো চেয়ার টেয়ার এগুলি করতে হবে, কারণ এই যে যারা বসছিল এগুলি তো অপবিত্র সব, এগুলি এমনিই করতে হবে, দুধ টুধ দিয়া ধুইয়া সংসদ ভবন আবার রেডি করতে হবে। আর গণভবনে এটা তো করতেই হবে এরকম, কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে। তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানাটানি করেছে, দেখেছেন না? এখন এদের তো আর নাই, হাসিনার তো আর জায়গা নাই, তো ব্রাদ ধরে টানাটানি করছে, সমস্যা কি? মূল্য দিতে হবে। এরা দেশ স্বাধীন করেছে, আপনি ওই দিন ঘর থেকে বাইর হন না, এরা ঘর থেকে বের হয়ে আসছে দেখি শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে। অপেক্ষায় ছিল কি হয় আজকে 11টা পর্যন্ত, কিন্তু অপেক্ষায় ছিল। তারপরে তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে না, অবস্থা ভালো না, সব মাঠে নেমে আসছে। সো যতগুলো মানুষ মাঠে নেমে আসছে না, তারা সবাই ওই দিনের এই দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা। হাত পা পুষা ফেললে হবে না, আপনাদের মতো বালের এই সুশীল দরকার নাই। আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না, কোনো শালা কথাও কর নাই। আপনারা কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক পেঁচায়া পুচায়া তারপরে কথা বলতেন। আর এগুলি এখন করে তারা ঘটনাটাকে অন্যদিকে মন নিতে চাইতেছে যে হ্যাঁ লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আপনার কোনো ক্ষতি হয়েছে? আপনার তো ক্ষতি হয় নাই। ওই যে ছেলেটা এই ওর ইয়ের ভেতরে যায়, তারপরে সোফার ভেতরে শুয়ে আছে, ওর খাটের ভেতরে শুয়ে আছে, খোঁজ নিয়ে দেখেন গিয়া ওর ভাই মারা গিয়েছে, না ও ঘরে ঘুমাইতে পারে নাই 15 বছর। এই অবস্থা ঘরে ঘরে এরকম বহু কান্না এই শেখ হাসিনার কারণে হয়েছে। আপনার কই? আপনার বয়স কত ছিল? আপনার মার ঘুম হয় এখন? আবু সাইদের বোনের কান্না শোনেন নাই? জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না? 10 বছর 15 বছর মানুষকে আটকায় রাখে। চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় নাই। 2 দিন পর পর ছাত্রদল যুব দলের হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি। খুব তারা দেখাবেন, আপনি দেখাবেন? আপনার তো কিছু যায় নাই। বিডিআর এর এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে, তাদের কোনো অপরাধ ছিল? তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে। যাই হোক, এসব এই আওয়ামী লীগ করেছে, এটার জবাব তাদেরকে পেতে হবে। কিন্তু আমি অনুরোধ করব যে আওয়ামী লীগের মতো অমানুষ না হয় উচিত, ক্ষমা করে দেন। তারা, আমার বিশ্বাস, তাদের শাস্তি এমনিতেই পাবে। মানুষের জীবনের যে করুণ পরিণতি, শেখ হাসিনা যদি মনে করেন মারা ফেলতো বাপের মতো, 5 মিনিটে নিঃশ্বাস বন্ধ হয়ে গুলি টুলি খেয়ে মারা যেতে পারতো, কিন্তু এখন সারা এই জীবন এই যতদিন বেঁচে থাকে মুখ দেখাইতে পারে না, খুব চাটাং করতো। এরা রাস্তায় জন্ম আওয়ামী লীগের, এরা কখনো পালায় না। শেখ হাসিনা 2 দিন আগেও বলে গিয়েছে, তারা কখনো পালায় না। শেখ হাসিনা, শেখ মুজিবের, তোর বাপেও পালাইতো, তুইও পালাইছিস। ও এটা দেখবি, কিন্তু ভিডিও কিন্তু দেখবি তুই আমার এটা। হ্যাঁ, তো তোরে বললাম শেখ হাসিনা, তোরে বলছিলাম না, তুই এই বাংলাদেশের মানুষ তোকে কতটুকু ঘৃণা করে সেটা তুই দেখবি একদিন। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আজকের এই দিনটা। বলেছিলাম এর আগে এক ভিডিওতে, আল্লাহর কাছে কিচ্ছু চাই না, জীবনের অনেক শখ পূরণ হয়েছে, শুধু একটা শখ বাকি ছিল, আজকের এই দিনটা দেখার। আল্লাহ দেখাইছেন, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আর কিছু এই দুনিয়ায় আর কোনো কিছুর অভাব নাই, সবকিছু পূরণ হয়ে গিয়েছে। জেলখানায় হাজার হাজার মানুষ এখনো বন্দী হয়ে আছে, তাদেরকে খুব দ্রুত বের করতে হবে। এই যে বদমাইশের বাচ্চা বিচারক গুলো, ওদেরকে ধইরা 24 ঘন্টা ওদেরকে দিয়ে ডিউটি করে, বাথরুমে আটকায় রাখতে হবে কোর্টে, সারা রাত এগুলি শুনানি করবি, শুনানি করে মানুষ সব ছাড়বি খুব দ্রুত। এদের জন্য এই 9 to 5 কোর্ট মোট না, এদের জন্য 24 ঘন্টা খোলা রেখে খুব দ্রুত জেলখানা খালি করতে হবে। একজনের জন্য স্পেশাল অনুরোধ থাকবে সবার কাছে, জসিমউদ্দিন রহমানী। এই ব্যক্তিটার স্ত্রী নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, কোনো কারণ ছাড়া 12টা বছর ধরে এই লোকটাকে জেলখানায় আটকে রাখা হয়েছে জঙ্গি তকমা দিয়ে। কয়দিন আগে একবার ছাড়লো, সাথে সাথে আবার এই মিডিয়া তার পেছনে লাগলো, এই 71 সময় টিভি এগুলো মিলে তাকে আবার ভেতরে ঢুকাইলো। অনুরোধ থাকবে প্লিজ আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে খুব দ্রুত ছেড়ে দিবেন। তার সাথে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, জামায়াতে ইসলাম, বিএনপি, যারা যারা ভেতরে আছেন তারা অনেক কষ্ট সহ্য করেছেন এই দেশের এই দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতার জন্য। অতএব তাদেরকে একটা সেকেন্ডও কষ্ট দেওয়া যাবে না, ওখানে খুব দ্রুত তাদেরকে বের করতে হবে। দরকার হলে বের করে, বহুত আইন শেখ হাসিনা এই দেশে ভঙ্গ করেছে, যেমনে পারেন আগে বার করেন, পরে জামিন দিয়ে ওদেরকে ধরেন, ধরে এই বিচারক এগুলিতে যে তোরা যে এই দিনই করছিস, এখন এটা এগুলি 24 ঘন্টা খাটবি, এগুলি তাড়াতাড়ি সব করে জামিন দেয়, এভাবে জামিন দেয়া। আওয়ামী লীগের যেসব মানুষজন আপনার এলাকায় আছে, যারা কিনা ধরেন কোনো অত্যাচার করে নাই, কিন্তু আওয়ামী লীগ করতো, এখন এসে তারপরে মাপটাপ চাচ্ছে,
ওদেরকে অবশ্যই তওবা পড়াইতে হবে, ওদের নতুন করে কালেমা পড়াইতে হবে, কালেমা পড়ায়া তারপরে মুসলমান বানাইতে হবে আবার। কারণ এতদিন ওরা আওয়ামী লীগ ছিল, ওদের ধর্ম আলাদা ছিল, ওদের নবী ছিল শেখ মুজিব। সো ওদেরকে আবার তওবা পড়ায়া কালেমা টালেমা পড়ায়া মুসলমান বানাইতে হবে। সো এটা আপনার মানে কনভার্টেড মুসলিম হবে বা রিভার্টেড বলা যায়। তো এদেরকে এটা অবশ্যই করতে হবে। বিটিআর এর যেই জওয়ানরা আজকে এত বছর ধরে জেলখানায়, প্রহসনের বিচারের নামে এই ক্যান্টনমেন্টে তাদেরকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। কালামানিক, ওই যে পাগলামানিক কোথায় আছে প্লিজ খুঁজে বার করেন এরে। আমার বিশ্বাস যেহেতু পলক এবং এই হাসান মাহমুদ এই দুইটা যেহেতু আটকা পড়েছে, তার মানে আরো অনেকে আটকা পড়েছে। ওই যে গুলিস্তানের যে টোকাইটা আছে আপনার সম্রাট, এটা কোথায় আছে খুঁজে বার করেন। শামীম ওসমানও থাকতে পারে দেশে, দেখেন খুঁজে পাওয়া যায় কিনা। সো ভালো করে সার্চ করেন, এগুলিরে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, আর বিমানবন্দরে নিশ্চয়ই মানে পরিস্থিতি জোরদার করা হবে এদের ব্যাপারে, এদেরকে যেখানে পাওয়া যায় সেখানে যেন ব্যবস্থা নেওয়া যায়। তারপরে পুলিশের আইজিপি দেখলাম গোপন জায়গা থেকে দিচ্ছে। কি নির্মম পরিহাস না আওয়ামী লীগ, তাই না? তারেক রহমান নাকি তারে শেখ হাসিনা ধরে নিয়ে তারপরে তাকে বিচারের আওতায় আনবে। এই এক সপ্তাহ আগেও ধরে নিয়ে তাকে বিচার করা হবে। পলাতক, প্রতিটা গণমাধ্যম তারেক রহমানের নাম বলার আগে পলাতক উচ্চারণ করত। কালকে তারেক রহমানের নিউজ তোদের লিড নিউজ হিসাবে চালাইতে হয়েছে। শেখ হাসিনা এখন তুমি পলাতক, দেশে আসো। আমাদের এতদিন বলতে না দেশে আয়, দেশে এসে তারপরে বল এগুলি। আমি দেশে যাবো, কি করবি কিছু করতে পারবি? আয় বল, কোথায় আসবি, ঠিকানা বল, আমার এই ভিডিওতে ঠিকানা বল, যে কার কোন জায়গায় যে আমার দেখা করতে হবে, তুই কি করতে পারিস। নতুন সরকার গঠন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে অভিনন্দন। যারা এই সরকারে থাকবে তাদেরকে অভিনন্দন। বাংলাদেশে যে অর্থনৈতিক ভঙ্গুর দশা, সেখান থেকে নিশ্চয়ই একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলে আশা করি। এবং যারাই আসবে, যারাই ক্ষমতায়, এই শর্ট টার্ম যে গভর্নমেন্ট সেটা আপনার তৈরি হবে, এরপরে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবেন, আল্লাহর ওয়াস্তে একটু ঠিক করে দেশটা চালায়েন। অনেক প্রাণের বিনিময়ে এবার স্বাধীনতা এসছে। আপনারা যদি উল্টাপাল্টা করেন আবারও, তাহলে আবারও এই আওয়ামী লীগ সুযোগ নিবে। সেই সুযোগটা যেন তারা না পায়, মানুষ যেন আপনাদের কাজে কর্মে সন্তুষ্ট থাকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধের সমর্থনে দুবাই, সৌদি আরব সহ মিডল ইস্টের কোন কোন দেশে কয়জন আটক হয়েছিল, খুব জোর কূটনৈতিক তৎপরতা চালায় তাদেরকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করবেন। তারা তাদের আবেগ সামলাতে পারে, তারা কিন্তু জানে যে ওইখানে মিছিল করলে কি হইতে পারে, কিন্তু এই আবেগটা তারা ধরে রাখতে পারে নাই। এতগুলো লাশ দেখে তারা সহ্য করতে পারে নাই। সো এটা আপনাদের দায়িত্ব। প্লিজ, যে সরকারি এখন তৈরি করবেন, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে এটার ব্যাপারে একটু ব্যবস্থা নিয়ে। কারণ আপনাদের মাথায় রাখতে হবে যে যারা মিডল ইস্টে কাজ করতে যায়, বেশিরভাগেরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। এখন তার কারণে শুধু সে না, তার দেশে যে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান যারা যারা আছে, সবাইকে কিন্তু সাফার করতে হবে। সো আল্লাহর রাস্তে তাদের ব্যাপারে একটু পদক্ষেপ নেবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে বাবুল আক্তারকে নিয়ে যে প্রোগ্রামটা করেছিলাম সেটা আবার আপলোড দেব। সো ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখে যদি মনে করেন আমি সত্য বলেছি, তাহলে বাবুল আক্তার এবং ফেনীতে যেই ঘটনা, সেই ঘটনাতেও প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা সহ ওইখানে 16 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এরা একদম নিরপরাধ, এদের কোনো দোষ নাই। আমার এই প্রোগ্রাম দেখার পরে যদি মনে হয় আমি প্রমাণ করতে পেরেছি, তাহলে ছেড়ে দিন। এই প্রোগ্রাম দুইটা আগে দেওয়া হয়েছিল, বনজ কুমার তার ক্ষমতা দেখিয়ে সে আমার ভিডিও দুইটা বাংলাদেশ থেকে অফ করে রেখেছিল। সো ওই ভিডিও দুইটা আমি আবার আপলোড দিচ্ছি। ভিডিওগুলো দেখে মনে চাইলে বাবুল আক্তার এবং তার এই ফেনীর যে যারা আটক আছে তাদেরকে ছেড়ে দিন। সবশেষ যারা পালিয়ে গিয়েছেন তাদেরকে বলতে চাই, যেখানেই আসেন সবাই মিলেমিশে ওইখানে আপনাদের আব্বুর মতো হুক্কা টুক্কা টানেন একসাথে, ওইখানে বসে খেলাধুলা করেন। আজকে একটা শিরোনাম দেখে খুবই অবাক হলাম এবং অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে উদিত হলো, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না। বিচারপতি ওবায়দুল হাসান, সদ্য বিদায়ী বিচারপতি ওবায়দুল হাসান, তিনি পদত্যাগ করেছেন। তিনি বলছেন যে তার পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না। যেহেতু তার পাসপোর্ট নেই, সুতরাং তিনি দেশ ছাড়বেন কিভাবে?
ওবায়দুল হাসান ডেইলি স্টারকে বলছেন যে আমি ঢাকায় আছি, কোনো কোনো গণমাধ্যম আমার দেশ ছাড়ার ব্যাপারে যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আজকে নিজেই নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে যে কথা বলতে চাই, একটা অদ্ভুত পরিস্থিতি। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সাথে সাথে দেখেন প্রধান বিচারপতি পালিয়ে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পালিয়ে গেলেন, সাংবাদিক নেতারা পালিয়ে গেলেন, কিছু সুশীল বুদ্ধিজীবীরা পালিয়ে গেলেন। এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটেছে? তার মানে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে যে তার পতনের সাথে সাথে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের যে প্রধান বিচারপতি তিনিও নাকি বাসভবন ছেড়ে অন্য জায়গায় ছিলেন। তারপরে তিনি কোথায় জুম মিটিং করলেন, পরে বিক্ষোভ হলো, তিনি পদত্যাগ করলেন। আর অনেকগুলো বিচারপতি হয় পালিয়েছেন অথবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে বসে আছে। কতগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসিরা নাই, তারপরে শিক্ষকরা নাই, তারপরে পুলিশের গুরুত্বপূর্ণ পুলিশ প্রধান সহ তারা নাই, তারাও পালিয়ে গেছে। এখন অনেকে জয়েনও করেননি, অনেক পুলিশ কর্মকর্তা। সাংবাদিক তারাও নাই। কি অদ্ভুত ব্যাপার! মানে বোঝেন যে শেখ হাসিনা এবং তার দল নিয়ে একা ছিল না। শেখ হাসিনা এমন একটা গোষ্ঠী তৈরি করেছিল, সমাজের নানান জায়গার ক্ষমতার যে কেন্দ্রগুলো বা তাকে সহায়তাকারী সবাইকে নিয়ে ক্ষমতায় ছিল। তো শেখ হাসিনা যখন ভেঙে গেল বা পালিয়ে গেল, সাথে সাথে সবগুলো পালায় গেল। বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন। আমি শুধু বাংলাদেশ বলবো না, এটা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এরকম নেই। এটা হয়েছিল আফগানিস্তানে, আর হয়তো একটা দুইটা দেশ বলতে পারবো, কিন্তু কোনো দেশে সরকার পতন বা পদত্যাগ বা পরিবর্তন তার সাথে কিন্তু এতগুলো উইং, এতগুলো শাখা, সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান তারাও নাই। আচ্ছা, আরেকটা কথা বলি, কখনো দেখেছেন যে একটা সরকার বা একটা দলের পতন হলে তার কোনো কার্যক্রম থাকে না? আচ্ছা, আওয়ামী লীগ নামের যে একটা পুরনো একটা রাজনৈতিক দল, সেই দলের তো বুঝলাম দেশের না হয় তাদের নিরাপত্তাজনিত সমস্যা আছে। গোপালগঞ্জে মাঝখানে দেখলাম যে কিছু কার্যক্রম হলো, তো ভাবলাম যে ওখান থেকে হয়তো একটা তাদের দলীয় একটা কর্মকাণ্ড পরিচালিত হতে পারে, যে দেশের বিদ্যমান যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, তাদের কোনো বক্তব্য আছে কিনা, তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, এই যে 15ই আগস্ট গেল, 21শে আগস্ট গেল, বা অন্য যে কোনো পরিস্থিতি নিয়ে তাদের কোনো বক্তব্য আছে কিনা। কোথাও কোনো বক্তব্য নেই। এটাও কখনো দেখেছেন? অং সান সূচি যখন কি তাদের ক্ষমতা কেড়ে নিল, তখন তারা বিদেশ থেকে তারা তাদের ভয়েসগুলো রেজ করলো, এমনকি প্রবাসী সরকার গঠন করলো। আমি এখানে সরকার গঠনের কথা বলছি না, কিন্তু আওয়ামী লীগের যে ইউরোপ আমেরিকায় যে স্ট্রং উইংগুলো আছে, শাখাগুলো আছে বিশাল। মানে শেখ হাসিনা তো যখন বিদেশ যাইতো, মনে হতো যে এত তাদের দল, এত নেতা কর্মী উপচে পড়তো, মারামারি কাটাকাটি, কার আগে কে দেখা করবে শেখ হাসিনার সঙ্গে, কে আগের চেয়ারে বসবে, কে শেখ হাসিনা আশেপাশে বসবে, এই নিয়ে রীতিমতো হাতাহাতি, মারামারি কাটাকাটি। সেই আওয়ামী লীগ নেতারা কোথায় গেল? প্রবাসে। সেখান থেকেও তো তারা দলের কার্যক্রমগুলো অ্যানাউন্স করতে পারতো যে আজকের যে বিদ্যমান প্রায় 1 মাস হতে চললো, এই ব্যাপারে তাদের মূল্যায়ন কি, তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, কিচ্ছু নাই। 15ই আগস্টে যখন একটি সামরিক অভ্যুত্থান হলো, বঙ্গবন্ধু যখন কি সপরিবারে মারা গেল, তখন যেমন নাই হয়ে গেল, এবার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এরকম নাই হয়ে গেল। এবং আমার কাছে মনে হচ্ছে যে আরো বেশি নাই হয়ে গেছে। অথচ অন্তর্বর্তী সরকার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, নিজে নিষিদ্ধ করে দিল তারা। শেখ হাসিনা নেই, অন্যরা নেই, অন্যরাও কি মারা গেল, উধাও হয়ে গেল। তো এই ইউরোপ আমেরিকার সেই লম্বা লম্বা বড় বড় সেই নেতাগুলি কই? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের কি ওপিনিয়ন, ডিবি হারুনের এই কল রেকর্ড থেকে আপনারা কি জানতে পারলেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডিবি হারুনকে এখন খুঁজছে তন্ন করে দেশের সাধারণ জনতা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলে ডিবি হারুনকে খুঁজছে। প্রশাসনের লোক বেশি করে তারা খুঁজতেছে ডিবি হারুনকে গ্রেপ্তারের জন্য। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা থাকাকালীন ডিবি হারুন যেভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে মানুষের প্রতি, সেটা বলার মতো নাই। কত মানুষকে যে তিনি মেরে ফেলেছে, কত মায়ের বুক খালি করেছে এই ডিবি হারুন, সেটা বলার বাইরে। ডিবি হারুন এখন পালিয়ে রয়েছে, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তবে পালিয়ে কয়দিন থাকবে, প্রকাশ্যে তো একদিন আসতেই হবে।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডিবি হারুনের এই কল রেকর্ড নিয়ে আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডিবি হারুন বলতেছে যে এটা সে নিজের ইচ্ছাই করে নাই, ঊর্ধ্বতম কর্মকর্তারা উপর থেকে চাপ দিয়েছে, তারপরে সে বাধ্য হয়ে এগুলা করেছে। এই কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন।